সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সেন্টারে ইতিমধ্যেই প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফিফথ সেমিস্টার অনলাইন অফলাইনে ক্লাস পুরোদমে চলছে। যারা এখনও অ্যাডমিশন হওনি, ভাবছো অ্যাডমিশন হবে, অনলাইনে বা অফলাইনে তোমরা অ্যাডমিশন হয়ে যাও। আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পেমেন্ট করে অনলাইনে অ্যাডমিশন হতে পারো। আর যারা অফলাইনে অ্যাডমিশন হবে, আর দেরি না করে অতি সত্বর অ্যাডমিশন হয়ে যাও। আজকে আমি যে টপিকটি তোমাদের সামনে আলোচনা করব তা ফার্স্ট সেমিস্টারে বাংলা অনার্স যাদের রয়েছে তাদের জন্য, এবং থার্ড সেমিস্টারে মেজর বাংলা যাদের রয়েছে তাদের জন্য। কারণ ফার্স্ট সেমিস্টারে যাদের অনার্স রয়েছে বাংলা, তাদের যে দ্বিতীয় পেপারটি রয়েছে, এবং থার্ড সেমিস্টারে মেজর বাংলার যে থার্ড কোর্সটি রয়েছে, মেজর 3 কোর্সটি রয়েছে, তাদের পুরো সিলেবাসটা কিন্তু একই। সিলেবাস একই, কোশ্চেন প্যাটার্ন একই। তাই ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের উভয় ছাত্রছাত্রীদের জন্যই আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা হয়তো জানো থার্ড সেমিস্টারের যে মেজর 3 কোর্সটি এবং বাংলা অনার্সের যে দ্বিতীয় পেপারটি রয়েছে সেটা হচ্ছে ব্যাকরণের উপর বেস করে, পুরোটাই তোমাদের ব্যাকরণ রয়েছে। তাই ব্যাকরণের বিষয় হাতে কলমে তোমাদের করা উচিত। তাই তোমরা ধরে ধরে এই টপিক দুটো কিন্তু বুঝে নেবে, ব্যাকরণের যে টপিকটা রয়েছে ভালো করে বুঝবে। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করব তা হলো শব্দার্থ পরিবর্তন। অর্থাৎ ধরো 12 নম্বরের কোশ্চেন যদি আসে, শব্দার্থ পরিবর্তন বলতে কি বোঝো, শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো, অথবা শব্দার্থ পরিবর্তনের সূত্রগুলিও তোমাদের পরীক্ষায় আসতে পারে। আসবেই, হয়তো ধ্বনি পরিবর্তনের কারণ অথবা শব্দার্থ পরিবর্তনের কারণ, দুটোই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমরা শব্দার্থ পরিবর্তনটা নিয়েই আলোচনা করছি। শব্দার্থ পরিবর্তন এর কারণ জানতে হলে আমাকে প্রথমেই জানতে হবে শব্দার্থ তত্ত্ব বলতে কি বুঝি। অর্থাৎ শব্দের অর্থ বিষয়ক তত্ত্বকেই বলি শব্দার্থ তত্ত্ব, যাকে আমরা ইংরেজিতে সিমেন্টিক্স বলি। এই শব্দার্থ পরিবর্তনের কারণগুলি কি কি? শব্দার্থ পরিবর্তন অনেকটা নদীর মতো। নদী যেমন চলতে পথে নানা পরিবর্তনের মধ্য দিয়ে নিজেকে পরিবর্তন করে, শব্দের অর্থও কিন্তু তাই। শব্দের অর্থও সেই নদীর মতোই কিন্তু পরিবর্তিত হয়ে চলেছে, কখনো কালের নিয়মে, কখনো সময়ের হাত ধরে আমাদের শব্দ কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয়ে চলেছে। তাই শব্দার্থ পরিবর্তনের কারণগুলিকে আমরা কয়েকটি ভাগে আলোচনা করে আমরা ব্যাখ্যা করতে পারি। প্রথমত আমরা বলতে পারি শব্দার্থ পরিবর্তনের প্রথম কারণ যদি বলি, পরিবেশগত কারণ। অর্থাৎ পরিবেশগত কারণ বলতে আমরা কি বুঝি? শব্দের অর্থ অনেকটা পরিবেশের উপর নির্ভর করে। আমরা কথায় বলি, এক দেশের বুলি এক দেশের গালি। অর্থাৎ আজকে এখানকার যে প্রচলিত শব্দ অর্থ দ্বারা কোনো ভাষাকে বোঝাচ্ছে, অন্য কোনো জায়গায় সেই শব্দের অর্থ কিন্তু কোনো গালি অর্থও বোঝায়। যেমন ধরো কলু, কলু শব্দটি অর্থ হলো অর্থাৎ একটি জাতিকে বোঝায়, কিন্তু আমাদের উত্তরবঙ্গে কলু শব্দের অর্থ হলো তৈল পেষণ যন্ত্র, অর্থাৎ যা দিয়ে তৈল পেষণ করা হয়, অর্থাৎ তৈল থেকে তিল নির্যাস করা হয়। কিন্তু পাঞ্জাবে, বিহারে এই কলু শব্দের অর্থ হলো শুধু পেষণ যন্ত্র, যার দ্বারা আখ, তিল, সর্ষে যে কোনো দ্রব্য পেষণ করা হয়। তাহলে তোমরা বুঝতেই পারলে যে অর্থ কিন্তু পরিবেশগত কারণেও কি হতে পারে, পরিবর্তিত হতে পারে। এরপর আলোচনা করছি ঐতিহাসিক কারণ। শব্দার্থের পরিবর্তন কিন্তু ঐতিহাসিকগত কারণেও হতে পারে। কালের নিয়মে, সময়ের হাত ধরে, ইতিহাসের পালা বদলের সূত্র ধরে কিন্তু শব্দার্থ পরিবর্তন হতে পারে। যেমন আমরা উদাহরণস্বরূপ বিবাহ শব্দটি নিতে পারি। বিবাহ শব্দের প্রাচীন অর্থ ছিল বহন করা, অর্থাৎ পুরুষেরা বিবাহযোগ্য কন্যাকে হরণ করে বা বহন করে ঘোড়ায় পিঠে করে নিয়ে যেত। কিন্তু বর্তমানে সময়ের হাত ধরে বিবাহ শব্দটির
অর্থ, ঐতিহাসিক অর্থ কিন্তু পরিবর্তন ঘটেছে। বর্তমানে বিবাহ বলতে বোঝায় নরনারীর পরিণয়। তাহলে ঐতিহাসিক কারণেও কি হতে পারে, শব্দার্থের অর্থ পরিবর্তন হতে পারে। এরপর হচ্ছে আবেগজনিত কারণ। আবেগজনিত কারণেও কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হয়। কখনো হাসি, বিষাদ, নম্রতা, ভদ্রতা, এই নম্রতা ভদ্রতা অর্থেও কিন্তু শব্দার্থের পরিবর্তন হয়। যেমন ধরো, নম্রতা অর্থে আমরা যদি কোনো অতিথিকে আপ্যায়ন করি তখন আমরা বলি যে গরিবের বাড়িতে পায়ের ধুলো দেবেন। তার মানে কি, নম্রতা অর্থে শব্দের অর্থ কিন্তু পরিবর্তন হলো। অথবা কোনো রেগে গিয়ে আমরা মানুষকে কি গরু, ছাগল, শুয়োর, জানোয়ার বলে গালিগালাজ করি, এটাও কিন্তু একটা শব্দের অর্থ পরিবর্তন। একটা জলজ্জান্ত মানুষকে আমরা গরু, শুয়োর, ছাগল বলে গালি দিচ্ছি, এটা কিন্তু শব্দের অর্থের পরিবর্তন ঘটেছে। এটাও কিন্তু শব্দের একটা অর্থগত পরিবর্তন। তারপর হচ্ছে সংস্কার জনিত কারণ। আমরা বাঙালিরা এখনো বিশেষ করে কুসংস্কারচ্ছন্ন রয়েছি। এই কুসংস্কারের কারণেও কিন্তু শব্দের বা শব্দার্থের পরিবর্তন ঘটে থাকে। আমরা যেমন উদাহরণ নিতে পারি, যেমন লতা শব্দটি। লতা হলো একটি লতানো গাছ, কিন্তু গ্রামে গঞ্জে এখনো মেয়েরা কুসংস্কারবশত রাতের বেলায় সাপকে সাপ না বলে, সাপকে সাপ বললে বিপদ আসবে এই ভয়ে সাপকে বলে লতা। অথবা বাড়িতে চাল শেষ হয়ে গেলে বলে চাল বাড়ন্ত। অথবা বসন্ত রোগকে বলছে মায়ের দয়া। এই যে কুসংস্কার বশতও কিন্তু শব্দের অর্থ পরিবর্তন হতে পারে। তারপর হচ্ছে অলংকার জনিত কারণ। অলংকার জনিত কারণেও শব্দার্থের অর্থ পরিবর্তন হয়। শুধু শব্দার্থের পরিবর্তন সব ভাষাতেই অলংকার জনিত কারণে হতে পারে। কবি বা সাহিত্যিকরা এই অলংকার জনিত কারণে অনেক শব্দার্থের পরিবর্তন করে থাকেন। যেমন ধরো, আমরা বলতে পারি জেলখানা, জেলখানাকে বলা হয় মামা বাড়ি। পুলিশকে বলা হয় মামা। রাজনৈতিক নেতাদের বলা হয় দাদা। এই যে এটি কিন্তু শব্দার্থ পরিবর্তনেরই কারণ। তাহলে আমরা একাধিক শব্দার্থ পরিবর্তনের কারণ পেলাম। পরিবেশগত কারণ পেলাম, ঐতিহাসিক কারণ পেলাম, আবেগজনিত কারণ পেলাম, আলংকারিক কারণ পেলাম, তারপর হচ্ছে কুসংস্কার জনিত কারণ পেলাম। এছাড়াও শব্দার্থ পরিবর্তনের একাধিক কারণ রয়েছে। কিন্তু সময় এবং সংক্ষিপ্ত পরিসরে আমরা সমস্ত কারণকে আলোচনা করা সম্ভব নয়। তবে আমরা যতটুকু যে কয়টা কারণ আলোচনা করেছি এর মধ্য দিয়ে শব্দার্থ পরিবর্তনের কারণ বুঝে নিতে কিন্তু আমাদের বিশেষ কোনো অসুবিধা হয় না। এবারে আলোচনা করছি শব্দার্থ পরিবর্তনের যে সূত্রগুলো রয়েছে, শব্দার্থ পরিবর্তনের যে ধারাগুলো রয়েছে। শব্দার্থ পরিবর্তনের ধারাকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর বলতে পারি শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ, শব্দার্থের রূপান্তর, শব্দের উৎকর্ষ, শব্দের অপকর্ষ। আমি সংক্ষেপে 5টা বিষয় তোমাদের সামনে আলোচনা করছি। যেমন শব্দার্থের প্রসার। আদি অর্থের তুলনায়, মানে কোনো শব্দের আদি অর্থের তুলনায় বর্তমান অর্থের ব্যাপকতা যদি বৃদ্ধি পায় বা প্রসার লাভ করে, তাহলে আমরা বলবো তাকে শব্দার্থের প্রসার। যেমন ধরো কালি। কালি একটি শব্দ। কালি শব্দের আদি অর্থ ছিল শুধুমাত্র কালো রঙের তরল পদার্থ, কিন্তু বর্তমানে কালি শব্দের অর্থ হলো যে কোনো রঙের তরল পদার্থ। তো তোমরা ভালো করে খেয়াল করো, আগে শুধুমাত্র কালো রঙের তরলকে বোঝাতো, আর এখন বোঝানো হয়েছে যে কোনো রঙের তরল পদার্থ। তার মানে কি দাঁড়ালো? অর্থটা সংকীর্ণ অর্থ থেকে ব্যাপকতায় লাভ করেছে, অর্থাৎ প্রসার লাভ করেছে। তাই এটা হলো শব্দার্থের প্রসার। তারপরে দেখো শব্দার্থের সংকোচ। শব্দার্থের সংকোচ কি? সংকোচ হলো কোনো শব্দের আদি অর্থ যে ব্যাপকতা লাভ করেছিল তার তুলনায় বর্তমানে তার ব্যাপকতা যদি হ্রাস পায়, ব্যাপকতা যদি কমে যায়, তাহলে আমরা তাকে বলবো শব্দার্থের সংকোচ। যেমন ধরো অন্ন, অন্ন। অন্ন শব্দের আগে অর্থ ছিল, আদি অর্থ ছিল যে কোনো খাবার। এখন অন্ন শব্দের অর্থ হলো শুধুমাত্র ভাত। বা মৃগ।
মৃগ শব্দের আদি অর্থ ছিল যে কোনো পশু, এখন মৃগ শব্দের অর্থ হলো হরিণ। অর্থাৎ দেখো এখানে ভালো করে খেয়াল করো, যে কোনো পশু থেকে পার্টিকুলার এখন হরিণকে বোঝানো হয়েছে, যে কোনো খাবার থেকে পার্টিকুলার এখন ভাতকে বোঝানো হয়েছে। তার মানে কি, পরিধিটা হ্রাস পেয়েছে, ব্যাপকতা হ্রাস পেয়েছে। এটা হলো শব্দার্থের সংকোচ। এবার হচ্ছে শব্দার্থের রূপান্তর। শব্দের আদি অর্থ আর বর্তমান অর্থ আমরা যদি তুলনা করি তাহলে বোঝাই যাবে না সেই আদি অর্থ থেকে বর্তমানে এই অর্থটি এসেছে। অর্থাৎ আদি অর্থ আর বর্তমান অর্থের মধ্যে সম্পর্কটা বোঝা যায় না, পুরোপুরি পরিবর্তন হয় বা রূপান্তরিত হয়েছে, সেটা হচ্ছে শব্দার্থের রূপান্তর। যেমন ধরো গবেষণা। গবেষণা শব্দের আদি অর্থ ছিল গরুকে খোঁজা, কিন্তু বর্তমানে গবেষণা শব্দের অর্থ কোনো পরীক্ষাগারে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা করা। তো তোমরা খেয়াল করো যে গরুকে খোঁজা আর গবেষণা, বর্তমানে গবেষণা করা, এর মধ্যে কোনো সম্পর্ক আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না। এই যে এই ধরনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা বলছি শব্দার্থের রূপান্তর। এরপর রয়েছে শব্দের উৎকর্ষ। শব্দের উৎকর্ষ কি? আদি অর্থের তুলনায় যদি বর্তমানে অর্থের গুণগত মানটা বৃদ্ধি পায়, অর্থাৎ অর্থটা যদি খুব উচ্চতর অর্থে গিয়ে পৌঁছায়, তাহলে আমরা সেটাকে বলবো শব্দের উৎকর্ষ। যেমন ধরো মন্দির। মন্দির শব্দের আদি অর্থ ছিল গৃহ, কিন্তু বর্তমানে মন্দির শব্দের বর্তমান অর্থ হলো দেবতাদের বাসস্থান। তার মানে কি, শব্দের আদি অর্থের তুলনায় আমাদের যে বর্তমান অর্থটা আমরা ব্যবহার করছি, সেখানে কিন্তু শব্দের যে গুণগত মানটা, অর্থটা, সেটা কিন্তু একটা উচ্চতর মাত্রা লাভ করেছে, তাই সেটা শব্দার্থের উৎকর্ষ। আর শব্দের অর্থ যখন তার উচ্চতর মাত্রা থেকে ক্রমশ ডিমোশনে হয়, মানে গুণগত মানটা যখন কমে যায়, হ্রাস পায়, মানে অবনতি হয়, সেই অর্থটাকে আমরা বলবো শব্দের অপকর্ষ। যেমন ধরো ঝি। ঝি শব্দের আদি অর্থ ছিল বাড়ির মেয়ে, কিন্তু বর্তমানে ঝি শব্দের অর্থ হলো কাজের মেয়ে। অর্থাৎ অর্থটা কি দাঁড়ালো? বাড়ির মেয়ে থেকে কাজের মেয়ে পরিণত হলো। অর্থাৎ অর্থের কিন্তু সেটা ডিমোশন ঘটেছে, অবনতি ঘটেছে। এই ধরনের পরিবর্তনকে আমরা বলবো শব্দার্থের অপকর্ষ। তাহলে আজকে আমরা শব্দার্থের পরিবর্তন, একদম শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রগুলো আলোচনা করলাম। শব্দার্থ পরিবর্তনের ধারা বা সূত্রকে আমরা 5টি ভাগে ভাগ করেছি। 5টি ভাগের প্রত্যেকটি উদাহরণ এবং সংজ্ঞা কিন্তু আমরা ধরে ধরে আলোচনা করেছি। যদিও এই বিষয়টা তোমাদের হাতে কলমে ব্ল্যাকবোর্ডে দেখানো উচিত, উদাহরণগুলো এবং ব্যাখ্যাগুলো যদি ব্ল্যাকবোর্ডে ধরে ধরে বোঝানো যেত, তাহলে হয়তো বিষয়টাকে আরও ফুটিয়ে তোলা যেত। শুধুমাত্র বাচনভঙ্গির দ্বারা ব্যাকরণ বিষয়টাকে ততটা ফুটিয়ে তোলা যায় না, যতটুকু সম্ভব তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।